বাবাটা আমার সাথে হাসি মুখে বিদায় নিয়ে বলছে কি তাড়াতাড়ি বাসায় আসবে, এটা বললে বের হয়েছে আর আসতে পারে নাই। কীভাবে পাথর দিয়ে রাস্তার ভিতরে কীভাবে মারছে, একটা মানুষকে কীভাবে মারে এভাবে পাথর দিয়ে। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মারা ফেলাইছে। আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে। আমার বাবা বলছে আমি এত কষ্ট করে ইয়ে করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য আমার বাবাকে এরকম নির্মমভাবে হত্যা করছে। আমরা তাদের ফাঁসি চাই। এটা হচ্ছে আমার বাবার একটা ব্যবসা, মানে অনেক দিন কিছু এখান তো আমার বাবা অনেক বছর ছোটোবেলা থেকে ঢাকা থাকে। এখন ইদানিং 5-6 বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে। এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটা, এই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে আর মাসে 2 লাখ টাকা চাঁদা চেয়েছি। আর আমার বাবা বলছে যে আমি এত কষ্ট করে এইসব করছি আমার সন্তানের জন্য, আমি তোদের কেন দিব? সেই জন্য ওরা আমার বাবাকে হুমকি দিছে। আমার বাবা ভয় পায় না। হওয়ার কথা ছিল না, সে অনেক ভালো লোক ছিল, মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল। তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের এইভাবে মানুষের টর্চারিং করে না, এটা জানোয়ারের চেয়েও টর্চারিং করছে বেশি। যে ওরা এটা জানোয়ার, যারা জানোয়ার তারাও এইভাবে করে না, একটা মানুষ এইভাবে ক্যাবে মারে। আমরা যেন বিচার পাই, সূক্ষ্ম বিচার পাই। এই ছেলেটা ওর মা নাই, বাপ নাই, ওই 2 বোন 1 ভাই। আমার এই ভাইটাই ছোট, আমাদের সবার আদরের ভাই। এটা আমার ভাই ব্যবসা করতেছে 5 থেকে 10 বছর ধরে। আমার বাইরে এই ব্যবসাটা নিয়ে অনেক করতেছে, হুমকি দিতেছে, দিতেছে। আমার বাইরে বলতেছে যে 2 লাখ টাকা মাসে চাঁদা দেব, আর এই ব্যবসাটা হেরা নিব হেরার আন্ডারে। আমার ভাই বলছে না, আমার অনেক কষ্ট, অনেক আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক, আমি এই ব্যবসা তোমাকে দেব না। 2 লাখ টাকা আমি কেন দিতে যাব চাঁদা? আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি। তারা বলছে না, তোর চাঁদা দিতে হবে। তারপরে আমার ভাইয়ের দিচ্ছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকে ডাক দিয়ে আনে তালা খুলবার জন্য। তখন আমার ভাইয়ে তালা খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মিটফুট 3 নম্বর ঘেড়ে নিয়ে মাইরা তারপরে ছাইরা দেয়। তারপরে আমার ভাইয়ে আসতে পারে না, আমার ভাইয়ে অনেক কষ্ট করে উঠছে, উঠতে আসা। তারপরে হেন থেকে হেরা দৌড়াইয়া আবার গেটের ভিতরে নিয়ে আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার ভাইয়েরে নির্মমভাবে হত্যা করছে। আমার বাইরে চলঙ্গ কইরা বুকের উপরে পাড়া দিয়া যাতাম, বুকের উপরে অনেক অত্যাচার করছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি চাই। আমার ভাইয়ের যারা এমন নির্মমভাবে হত্যা করছে, আমার ভাইয়ের আমার ছোট 2টা বাঁচতে এতেম করছে, তারা আমি হত্যার বিচার চাই, ফাঁসি চাই। বলো পাথর মারিয়ে মারছে মাতারে, ওরে বাবার ছায়া শোক করছে রে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। প্রথমে মামলা হচ্ছে যে বুধবার যখন এই ঘটনাটা ঘটে, আমরা সন্ধ্যার পরে এটা শুনতে পাওয়ার পরে আমরা রাত্রে 11:30টার দিকে রওনা দিই। তো 3:30টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছাই, কোতোয়ালি থানায় পৌঁছাই। পৌঁছানোর পর তখনও মামলা হয়নি। তো আমার মা যে আমার মামার যে ভিকটিম, মানে নিহত যে তার বড় বোন, তিনি বাদী হয়ে একটা মামলা করে। যে মামলাটা যখন লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতোই লেখার পরে 17, 18, 19 এই 3 নাম্বার আসামি ঠিক ছিল। এবং সেটা আমাকে ওইখানের ওসি মনিরুজ্জামান মনির, উনি আমাকে বলে কি তুমি এটা পড়ো। তো আমাকে বলতেছে, একটা কলম দিছে হাতে, বলছে যে তুমি যখন যেখানে মানে গ্যাপ যেটা লাগবে, এখানে তোমার একটা মনে হচ্ছে তথ্য লাগবে, তুমি নিজে থেকে এখানে লিখবে, তারপর আমরা সেটা সংশোধন করব। তো আমি ওটা কি করছি, আমি একটু এখানে চালাকি করছি যে আমি ওই কপিটারে আমার এই ফোনে ক্যাপচার করছি। তো করার পরে আমি এটা পড়ার পরে
তো এখানে বলছি, আমি এবার তাকে প্রশ্ন করছি যে ওই যখন আমার মামাকে মারা হয়েছে তখন তো অস্ত্র ছিল প্রত্যেকের হাতে, এবং অস্ত্র দিয়েও আমার মামাকে আঘাত করা হয়েছে, সেটা কেন লিখলেন না আপনারা, এখানে কেন উল্লেখ করলেন না? তো বলছে যে ঠিক আছে, আমরা আবার এটাকে আবার এটা করবো, মানে সংশোধন করার কথা বলার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে করেন। তো এটা কি করছে, ওনারা আগেই ওটা সংশোধন করে রাখছিল, মানে ওনাদের নিজেদের মতো। তো আমার মা যে প্রথম যে কপিটা ছিল ওইটা তার সিগনেচার দিতে হতো, যেহেতু বাদী সে, তো সিগনেচারটা ওইটা না নিয়ে এসে তারা যে নিজেদের মতো যে সাজানো হয়েছে, ওই 3টা আসামি, মানে ওই যে 17, 18, 19 নাম্বার যে আসামি, প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল, দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে, দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে, ওটা 3টা আসামির নাম কেটে দেওয়া হয়েছে, এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে। আর আমার মায়ের ওইখানে আমার মা না বুঝে ওখানে সিগনেচারটা করে, এবং যারা মূল হোতা, মানে মূল আসামি যারা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে একদম সরাসরি, তাদেরকে না দিয়ে যারা জানেই না কিছু তাদেরকে এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা হচ্ছে, এই জন্য আমার মা আজকে ঢাকায়, উনি বাদী এবং মামলা নিতে চাচ্ছিল না। পরে আমার মা বাদী, উনি আজকে সকালে ঢাকায় চলে গেছে এই মামলার কারণে, যে অনেক ঝামেলা করতেছে ওনারা, যে আপনার 54 মামলা হয়ে, মানে হ্যাঁ 54 নাকি মামলা হয়ে যাবে, তো আসামি ছাড়া পেয়ে যাবে, চালান করে দিবে, আসামি ছাড়া পেয়ে যাবে, এই বিভিন্ন রকমের কথা শুরু করছে। মানে তারা মূলত, আমি জানি না কি জন্য বলতেছে। মামলাটা দায়ের করা হয়েছে কখন? এটা হয়েছে আপনার 4টার দিকে, মানে বুধবার ভোর 4টার দিকে, হ্যাঁ এটা টাইপিং করা হয়েছে, এবং পরের দিন মানে বৃহস্পতিবার দুপুর 11:30টার সময় এই মানে কপিটা আমাকে দেওয়া হয়। আমি ওটা 11:30টার সময় আমার ফোনে এটা ক্যাপচার করার পরে ওরা তারা 1 ঘন্টা টাইম নেয়, মানে ওনারা আমাদের সবাইকে বের করে দিচ্ছে, আমার মাকে একলা রাখছে তাদের রুমে। ওসি সাহেব যে মনিরুজ্জামান মনির, ওনার রুমে আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, মানে ওনাদের বড় লেভেলের একজন ছিল, উনি আমার মাকে একলা রুমে রাখার পরে ওনারা আমার মাকে কি বলছে জানি না, কিন্তু আমার মা তো ভাবছে যে প্রথম তো আমি তো ওটা চেক করছি, আমার উপর ভরসা যে চেক করছি, আমিও তো ঠিকঠাক মতো চেক করছি। পরে বলছি যে হ্যাঁ এটা ঠিক আছে, শুধু এখানে অস্ত্রের নামটা লেখা হয় না, অস্ত্রের যে ঘটনাটা লেখা হয়নি। পরে বলছে আচ্ছা ওটা আমরা সংশোধন করে দিচ্ছি, কিন্তু ওনারা কিছুই সংশোধন করেনি, উল্টা তাদের নিজেদের মতো বক্তব্য দিয়ে ওইটা তারা আমার মায়ের হাত থেকে সিগনেচার রাখছে। আমি এই যে মারা গেছে সোহাগের মামা, এখন আমি বলতে চাই যে ওরা যারা মারছে, ওর তো আসলে অরিজিনালি কোনো থাকার কোনো স্থান ছিল না, আর বাবার কোনো বাড়িঘর নাই, ও ছোটো থেকে আমার এখানেই থাকতো, আমরা পালতাম। আর মা কিছুদিন মানে 4-5 বছর আগে মা মারা গেছে, হ্যাঁ, আর মা মারা যাওয়ার পর আমরা এখানে দাফন দিছি। ওর কি বলছিল এক সময় যে আমি মারা গেলে আমার লাশটা এখানে রাখেন। যাই হোক, ঢাকায় ব্যবসা করতো, ঢাকা ব্যবসা করার বাণিজ্য করার ক্ষেত্রে এই যে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে, এই ঘটনায় তো মারা গেছে, আর মারিয়ে ফেলাইছে, ওরা নির্মমভাবে হত্যা করছে, যেভাবে পাথর ছুঁড়ে মারছে, মারিয়ে ফেলানোর পর এখন আমি চাচ্ছি যে ওই দ্রুতভাবে যে বিচারটা হওয়ার উচিত, মানে যেভাবে শাস্তিটা দেওয়া উচিত সেভাবে শাস্তিটা হোক, বিচারটা হোক। আর এই থাকার মতো, আর যে 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টা থাকার মতো, হ্যাঁ, একটু মাথা গোজার মতো ঠাই আমরা চাচ্ছি। আমার দাবি একটাই, আমার বাবাকে যেভাবে হত্যা করছে, আমি হত্যাকারীদের ফাঁসি চাই। এর পিছনে অনেক মানুষের হাত আছে, 23 জন মানুষের যেভাবে পাথর দিয়ে মারা হয়েছে, ওদের তো আর এভাবে আমরা মারতে পারবো না, আইন তো আর হাতে নেওয়া সম্ভব না। তাই আমরা তাদের মৃত্যুদণ্ড চাই, ফাঁসি, একটাই জিনিস চাই, শুধু ফাঁসি। আইনের কাছে এটা আমাদের রিকোয়েস্ট থাকবে যে যারা আমার বাবাকে হত্যা করছে তাদের যদি ফাঁসি দেয়। দেশবাসী, এই যে মর্মান্তিক নিহতের কথা আপনারা দেখেছেন, আসলে যেটা ভাষায় বর্ণনা করার মতো কোনো কিছু নেই। আরও মর্মান্তিক হচ্ছে এই লোকের নিজস্ব কোনো বাড়িঘর নেই, উনি নানা বাড়িতে থাকতেন। যে নিহত হয়েছেন তার একটা ছেলে একটা মেয়ে, এখন কোথায় আশ্রয় নেবে? ছোট্ট ব্যবসা করতেন, মোটামুটি স্বাবলম্বী হয়ে উঠেছিলেন। তো আমরা এই ঘটনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ শাস্তি দাবি করছে, এবং এই শাস্তিগুলো প্রকাশ্য হওয়া উচিত, রাস্তা সবার সামনে, যেন মানুষ এদের শিক্ষা নেয়। বরগুনার আগে তোফাজ্জল নিহত হয়েছে, একটার পর একটা নিহত হয়েই যাচ্ছে। আমরা একদিন মিছিল মিটিং করে শেষ হয়ে যাই, কিন্তু এদের বিচারে আসলে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা ভুক্তভোগী প্রত্যেককে, এবং যে দলের সাথে যুক্ত সে দলেরও আমরা বিচার চাই, দলেরও কঠিন বিচার চাই। যদি আওয়ামী লীগের বিচার হতে পারে অপরাধের কারণে, তাহলে যে দলই করেছে সেই দল নিষিদ্ধ চাই বাংলাদেশে আমরা। আর চাঁদাবাজি বন্ধ চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মিছিল, আজকে বিক্ষোভ মিছিল রয়েছে, আমরা এর বিরুদ্ধে বিচার হওয়ার আগ পর্যন্ত লাগাতার প্রোগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং আমরা চাই যে এই পরিবারটির মাথা গোঁজার জন্য ব্যবস্থা হয়।
আমরা সেই চেষ্টা করছি। আমি জেলা প্রশাসক মহোদয় সহ সবার সাথে সবাইকে বলবো জানাবো যে এই পরিবারটির জন্য একটা আশ্রয়ের জায়গা, দুইটা ছেলে একটা মেয়ে এতিম হয়েছে, ওদের থাকার মতো কোনো জায়গা নেই, ওদের যেন একটু থাকার মতো মাথা গোজার মতো ঠাঁই করে দেয়। যারা বরগুনা সচ্ছল তারা যেন সেই কাজটা সবাই করে। আল্লাহ তৌফিক দান করুন।